নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। আধুনিক ইউরোপের ইতিহাস, যেটা আমাদের নবম শ্রেণীর পাঠ্যক্রমে রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী আমরা আগের দিন নেপোলিয়ানের সম্পূর্ণ ইতিহাস কমপ্লিট করেছি। নেপোলিয়ানের পরে আমরা আজকে শুরু করবো একটা নতুন টপিক 4 নম্বর চ্যাপ্টারে, যেটার নাম হচ্ছে রাজনৈতিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। নেপোলিয়ানের পতনের পরে পুরো ইউরোপে দুটো চিন্তাধারার মধ্যে একটা বিবাদ দেখা দেয়। একদিকে যারা শাসক শ্রেণী, যারা রাজা এবং রাজতন্ত্রের সঙ্গে যুক্ত, তারা একটা চিন্তা ভাবনা করেন যে কিভাবে তাদের রাজতন্ত্রকে বাঁচিয়ে রাখা যায়। অন্যদিকে কিছু মানুষ উদারনৈতিক চিন্তা ভাবনা করতে থাকেন, জাতীয়তাবাদী চিন্তা ভাবনা করতে থাকেন, এবং তারা রাজতন্ত্র থেকে অন্যরকম চিন্তা ভাবনায় বিশ্বাসী ছিলেন। এই দুটোর মধ্যে যে সংঘাত, সেটাই আমাদের নেপোলিয়ানের পরবর্তী সময় ইউরোপের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো সেই জিনিসটা আমরা কয়েকটা পার্টের মাধ্যমে আলোচনা করব। আজকের পার্টে আমরা প্রথম যে ব্যাপারগুলো সেগুলো জানবো, যে জাতীয়তাবাদ কি এবং এইখানে কি কি ঘটনা ঘটেছিল। তো যারা তোমরা ক্লাস নাইনে পড়ছো, তাদের জন্য এই ক্লাসগুলো আমি তৈরি করছি। এছাড়াও নাইনের জিওগ্রাফির উপরেও আমি ক্লাস তৈরি করছি। সমস্ত প্লেলিস্ট তোমরা নিচে প্লেলিস্ট অপশানে, এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে পেয়ে যাবে। অবশ্যই যদি ক্লাসগুলো না দেখে থাকো, ক্লাসগুলো দেখো, এবং তার সাথে সাথে তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, প্লিজ লাইক এবং শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে এই চ্যানেলে আমি নতুন যে কোনো যা ভিডিও দেবো, সেগুলো তোমাদের সামনে নোটিফিকেশন চলে আসবে। তো অবশ্যই লাইক এবং শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমরা ফার্স্টে জানবো যে জাতীয়তাবাদ এই জিনিসটা কি। জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত। এটা বেসিক্যালি একটা চিন্তাধারা, একটা ভাবগত ধারণা। এই ভাবগত ধারণাতে কি চিন্তা করা হয়, একটা নির্দিষ্ট এলাকার মানুষ, একটা নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মানুষ, তাদের মধ্যেকার একটা চিন্তা, একটা আদর্শ, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। মানে আমরা ভারতবর্ষে বাস করছি, আমাদের মধ্যে আমাদের দেশকে নিয়ে কিছু চিন্তা ভাবনা রয়েছে। আমাদের দেশের ভালো কিভাবে হবে, আমাদের দেশের পুরনো ঐতিহ্য, পুরনো যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সেটা স্থাপত্য হতে পারে, বা পুরনো বিভিন্ন পৌরাণিক কাহিনী হতে পারে, বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদেরকে আমরা যেভাবে সম্মান করি বা সেইগুলোকে নিয়ে যে গর্ব করি, আমরা দেশের জন্য আমরা গর্ববোধ করি, এই যে জিনিসটা, এইগুলো একসাথে হওয়ার ফলে যে জিনিসটা তৈরি হয়, সেটা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করে। আমরা যখনই কোথাও বলি যে আমরা ভারতীয়, নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব অনুভব করি। তো সেই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি জাতীয়তাবাদ। এবার বিভিন্ন দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ রয়েছে, সমস্ত জায়গাতেই জাতীয়তাবাদ রয়েছে। তারা নিজেদের দেশ নিয়ে চিন্তা করে, তাদের অঞ্চল নিয়ে চিন্তা করে, সেগুলোকে নিয়ে তাকে ভালোবাসে, তার একটা আদর্শ রয়েছে। এবার এটা মানে এই নয় যে সমস্ত জায়গাতেই রয়েছে, বাট জাতীয়তাবাদ হচ্ছে বেসিক্যালি এরকমই একটা জিনিস, যেখানে আমরা দেশের কথা চিন্তা করে উদ্বুদ্ধ হই বা তার আদর্শে অনুপ্রাণিত হই। আমাদের আজকের জাতীয়তাবাদ সম্পর্কে যে টপিকটা রয়েছে, সেটার মূল যে পয়েন্ট, সেটা আমরা ইউরোপের দিকে রাখবো, কারণ আমরা বেসিক্যালি ইউরোপের ইতিহাস পড়ছি। তো ইউরোপের বিভিন্ন দেশে, প্লাস আমরা যদি আমেরিকাতে দেখি, বিভিন্ন জায়গাতে জাতীয়তাবাদ এসছে, এবং এই প্রত্যেকটা জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আসার পেছনে কিছু বিপ্লবের হাত রয়েছে। সেখানে অবশ্যই একটা বিপ্লব হয়েছে, মানুষের মধ্যে চিন্তা ভাবনায় পরিবর্তন এসছে, তারা বিপ্লবে সমবেতভাবে অংশগ্রহণ করেছে, তখন তাদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা এটা বিস্তার লাভ করেছে। যেমন যদি আমরা আমেরিকার ক্ষেত্রে দেখি, যদিও আমাদের টপিক আমেরিকার ইতিহাস জানার নয়, কারণ আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমেরিকায় একটা যুদ্ধ হয়, যেটা হচ্ছে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ। কোনো সময় আমি এইগুলো নিয়ে ডিসকাস করব পরে। আর আমেরিকার স্বাধীনতার যুদ্ধে পরে আমেরিকার মানুষের মধ্যে আমেরিকান জাতীয়তাবাদ উদ্ভূত হয়। ফরাসি বিপ্লব সম্পর্কে আমরা অলরেডি পড়ে এসেছি, সেই ফরাসি বিপ্লবের পরে ফরাসি জাতীয়তাবাদ উদ্ভূত হয়। নেপোলিয়ানের সাম্রাজ্য যখন বিস্তার হয়, নেপোলিয়ান কি করেছিলেন, আমরা এর আগে কয়েকটা ক্লাসের মাধ্যমে নেপোলিয়ানের সম্পূর্ণ ইতিহাস দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে নেপোলিয়ান শুধু ফ্রান্সের সর্বেসর্বা হয়ে যান তা নয়, তার সাথে সাথে ইউরোপের বিভিন্ন দেশ, যেমন স্পেন, পর্তুগাল, জার্মানি, এই সমস্ত দেশেও তিনি প্রভাব বিস্তার করেন। তো যখন নেপোলিয়ানের পতন হয়, তখন এই সমস্ত দেশগুলো যেখানে নেপোলিয়ান অধিকার বিস্তার করেছিলেন, সেইখানকার মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা গড়ে ওঠে। নেক্সট হচ্ছে রাজনৈতিক এবং জাতীয়তাবাদী ভাবধারার মধ্যে দ্বন্দ্ব বা সংঘাত। একদিকে আমরা দেখলাম জাতীয়তাবাদ ব্যাপারটা কি, বা জাতীয়তাবাদী ভাবধারা ব্যাপারটা কি। কিছু সেই কোনো একটা পার্টিকুলার দেশের মানুষের মধ্যে সেই দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করা, বা সেই দেশের ভালো চাওয়া,
পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুন কিছু উদার নৈতিক চিন্তা ভাবনা করা, এটাই জাতীয়তাবাদ। অন্যদিকে আর একটা টার্ম এখানে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে রাজনৈতিক ভাবধারা। এবার দেশের মধ্যে সমস্ত অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে জাতীয়তাবাদী যে চিন্তাধারা, সেটা সাধারণ মানুষই মেনলি এখানে পার্টিসিপেট করেছে। সাধারণ মানুষ তারা এতদিন অবধি যে শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে একটা গণতান্ত্রিক বা উদারনৈতিক চিন্তা ভাবনার মাধ্যমে তারা তাদের যে মত সেটা প্রকাশ করেছে। এটাই হচ্ছে জাতীয়তাবাদী ভাবধারা। কিন্তু অন্যদিকে কিছু মানুষ তো সেই সমস্ত দেশে রয়েছে যারা এতদিন অবধি সমস্ত ক্ষমতার অধিকারী ছিল, তারা প্রচন্ড আরামের জীবন যাপন করেছে, তারা শাসন করেছে। শাসন করা মানেই তাদের হাতে একটা পাওয়ার রয়েছে, যেমন রাজা বা রাজ পরিবার বা তার সঙ্গে সঙ্গে অন্য যারা শাসক, রাজার আন্ডারে অন্যান্য যারা শাসক, অভিজাত শ্রেণী, এদের হাতে এতদিন পাওয়ার ছিল, আলটিমেট পাওয়ার। গণতন্ত্র মানে কি সাধারণ মানুষের পাওয়ার থাকবে, কিন্তু এই সমস্ত জায়গাতে তো গণতন্ত্র ছিল না, সেখানে ছিল রাজতন্ত্র। তো এই সমস্ত মানুষগুলো দেখছে যদি জাতীয়তাবাদী চিন্তা ভাবনা ব্যাপকভাবে উত্থান লাভ করে, তাহলে আমাদের যে শাসন সেটা বন্ধ হয়ে যাবে, আমাদের কেউ মানবে না, আমাদের হাতে পাওয়ার থাকবে না, আমাদের যে এই আরামের জীবন সেটা চলবে না। সেই জন্য এই দুটো চিন্তা ভাবনার মধ্যে শুরু হয় বিরোধ। একদিকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, আর একদিকে পরিবর্তন বিরোধী চিন্তা ভাবনা, অর্থাৎ রাজতন্ত্র, অভিজাত শ্রেণী, চার্চ, যাদের হাতে এতদিন অব্দি পাওয়ার রয়েছে সমস্ত, তাদের সঙ্গে যারা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা করছে, উদারনৈতিক চিন্তা ভাবনা করছে বা গণতান্ত্রিক চিন্তা ভাবনা করছে, তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আর এই বিরোধের ব্যাপারে জানাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বিষয়। যখন ইউরোপে নেপোলিয়ানের পতন হয়, তখন পুনরায় আবার রাজতন্ত্রের উত্থান ঘটে। যে জায়গাগুলো নেপোলিয়ান অধিকার করেছিলেন, তার উপর প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু নেপোলিয়ানের পতনের পর সেগুলো আবার পুনরায় স্বাধীন হয়ে ওঠে এবং সেখানে রাজতন্ত্রের পুনরুত্থান ঘটে। কিন্তু এই যে রাজতন্ত্র এখন যেটা উত্থান ঘটছে, সেই রাজতন্ত্র প্রাচীন রাজতন্ত্রের মতো ছিল না। বিপ্লবের আগে বা ফরাসি বিপ্লবের আগের যে রাজতন্ত্র, সেই রকম ব্যাপার ছিল না। এখানে একটা মিক্সড ব্যাপার ছিল, কিন্তু তা সত্ত্বেও মানে একদিকে রাজার হাতেও পাওয়ার রয়েছে, আবার মানুষেরও কিছু পাওয়ার রয়েছে, এরকম একটা মিক্সড শাসন এই সময় শুরু হলেও রাজার হাতেই আলটিমেট ক্ষমতা ছিল। এরকম নয় যে রাজা একদমই ক্ষমতাহীন হয়ে পড়ে। তা সত্ত্বেও সাধারণ মানুষ বা জাতীয়তাবাদী যারা চিন্তা ভাবনা করছে, তারা চাইছে আরো বেশি। রাজার হাতে কোনো ক্ষমতাই থাকবে না, সমস্ত ক্ষমতা সাধারণ মানুষের হাতে থাকবে। সাধারণ মানুষ চুজ করবে যে কে বা কারা তাদেরকে শাসন করবে। এই জিনিসটা, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি দ্বন্দ্ব শুরু হয় এবং গোটা ইউরোপেই এইটার প্রভাব বিস্তার করেছিল। তবে 19th সেঞ্চুরিতে মেনলি যে দুটো জায়গাতে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল, সেটা হচ্ছে 1 নম্বর ইটালি এবং সেকেন্ড হচ্ছে জার্মানি। এই দুটো জায়গাতে সব থেকে বেশি এটা প্রভাব বিস্তার করে। এরপর একটা ভয়ঙ্কর ঘটনা বা খুব ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট ঘটে, যেটার নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন প্রায় পুরো ইউরোপে এই জাতীয়তাবাদী চিন্তাভাবনা ব্যাপকভাবে উঠে আসে এবং স্বাধীনতা, জাতির ঐক্য, এই সমস্ত জিনিসগুলো ব্যাপকভাবে উঠে আসে। ধীরে ধীরে আমরা সেই সমস্ত জিনিস আলোচনা করব। তার আগে আমাদের কয়েকটা জিনিস আলোচনা করে যেতে হবে, কারণ এই টার্মগুলো, এই সমস্ত শব্দগুলো যেগুলো আমি এখন ডিসকাস করবো, সেগুলোর উপরেই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে রয়েছে। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জাতি কি, সেকেন্ড হচ্ছে রাষ্ট্র কি। শব্দগুলো শুনেই মনে হচ্ছে তোমরা সকলেই এই সম্পর্কে জানো। এইখান থেকে এই দুটোর মিশ্রণে একটা শব্দ তৈরি হয়, যেটা হচ্ছে জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্র ব্যাপারটা কি, এটাই মেনলি আমাদের আজকের ফার্স্ট জানার বিষয়। জাতি এবং রাষ্ট্র প্রায় সমসাময়িক দুটো বিষয়, কিন্তু অনেকে বলছে যে এই দুটো সেম জিনিস, অনেকে বলে এই দুটো আলাদা। ফার্স্ট অফ অল, জাতি ব্যাপারটা কি? জাতি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যারা বসবাসকারী মানুষ, তাদেরকে জাতি বলা হবে। আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ, তার মধ্যে যে সমস্ত মানুষরা বসবাস করছে তারা একটা জাতি। এখানে জাতি বলতে কাস্ট যে ব্যাপারটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই সমস্ত নয়। জাতি বলতে এই দেশের মধ্যে বা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে সমস্ত মানুষরা বসবাস করছে, তাদেরকে আমরা একসাথে সেই অঞ্চলের সেই পার্টিকুলার একটা জাতি বলবো। যেমন আমরা ভারতীয়, আমাদের জাতি হচ্ছে ভারত, আমরা হচ্ছে ভারতবাসী। অন্যদিকে রাষ্ট্র কি? এই মানুষগুলোকে নিয়েই যে অঞ্চলটা, একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, আমাদের দেশের একটা নির্দিষ্ট বাউন্ডারি রয়েছে, তো সেই যে জায়গাটা, সেইটাকে আমরা বলবো রাষ্ট্র। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, জাতি যে জিনিসটা, অর্থাৎ মানুষ, সেখানকার মানুষ, তাদেরকে নিয়েই সেই রাষ্ট্রটা, কোনো একটা রাষ্ট্র গঠিত হতে পারে। তো এই দুটোর সম্মিলিত ফর্ম যেটা, সেটা হচ্ছে জাতির রাষ্ট্র।
এবার আমাদের দেশের উদাহরণ ধরো, আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের নিজস্ব একটা বাউন্ডারি রয়েছে, সেখানে কিছু আমরা, এখানে অনেক মানুষ থাকে, তারা ভারতবাসী নামে পরিচিত। তো এই পার্টিকুলার অঞ্চলের যারা মানুষ, তারাই নিশ্চয়ই এই দেশটাকে নিয়ে, আমাদের দেশের যে সমস্ত সংস্কৃতি বা বিভিন্ন জিনিস রয়েছে সেগুলোকে নিয়ে গর্ব অনুভব করব। ভারতীয়রাই ভারতকে নিয়ে গর্ব অনুভব করবে, নিশ্চয়ই বাইরের কোনো একটা দেশের মানুষ এসে বলবে না যে এই ভারত আমার কত ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন এই জাতি রাষ্ট্র কনসেপ্টটা আসেনি, যখনও পর্যন্ত ব্যাপকভাবে রাজতন্ত্র চলছে, এক দেশ আরেক দেশকে দখল করার চেষ্টা করছে, তখন পার্টিকুলার কোনো একটা জাতি রাষ্ট্র ব্যাপার কনসেপ্ট ছিল না। কারণ এই দেশটা যখন এই দেশটাকে দখল করছে, তখন তাহলে টেরিটরি বড় হয়ে যাচ্ছে, সেটাও তো এই রাষ্ট্রের মধ্যে ঢুকে যাচ্ছে। তো রাষ্ট্র যে কনসেপ্টটা, আমাদের এটা দেশ, এইটুকু এই অঞ্চলটা আমাদের দেশ, সেই কনসেপ্টটাই ছিল না, যেটা ধীরে ধীরে বিস্তার লাভ করে। আর এই কনসেপ্টটা আসছে থেকে জাতীয়তাবাদী আন্দোলন। এইখানকার মানুষ বলছে আমাদের এই যে দেশটা, সেটার একটা আলাদা ভ্যালু রয়েছে, আমাদের নিজের সংস্কৃতি রয়েছে, আমরা সেটাকে নিয়ে গর্ব অনুভব করব। এই দেশটা বলছে না, আমাদেরও আলাদা রয়েছে, আমাদেরও সেটা নিয়ে গর্ব অনুভব করব। তো এই যে জাতীয়তাবাদী আন্দোলন, এর মাধ্যমে জাতি রাষ্ট্র যে কনসেপ্টটা, সেটা আরো জোরদার হয়। আর সর্বোপরি যখন প্রথম বিশ্বযুদ্ধ কমপ্লিট হয়, সেই সময় এই জাতি রাষ্ট্র যে চিন্তাধারা, ভাবধারা, সেটা আরো শক্তিশালী হয়। এই কনসেপ্টটা বোঝার পর আমরা যেখানে শুরু করেছিলাম এই রাজনৈতিক এবং জাতীয়তাবাদী ভাবধারার দ্বন্দ্ব, 1815 খ্রিস্টাব্দে কি হয়, নেপোলিয়নের পতন, এবং এর পরে প্রায় 50 বছর এই জিনিসটার মধ্যে, দুটো জিনিসের মধ্যে, পরিবর্তন বিরোধী এবং পরিবর্তনমুখী শক্তির মধ্যে একটা 50 বছর ধরে সংঘাত তৈরি হয়। প্রথম কথা আসি, এই পরিবর্তন বিরোধী শক্তি যারা, অর্থাৎ রাজতন্ত্র বা শাসক শ্রেণী, তারা কি দেখছে, যখন নেপোলিয়নের পতন হয়ে গেছে এবং তার পতনের জন্য মূলত যে সমস্ত দেশগুলো দায়ী, মেনলি যারা নেপোলিয়নের পতনে হাত রেখেছিল, তার মধ্যে প্রথমে আসবে ইংল্যান্ড, তারপর আসছে হচ্ছে প্রাসিয়া, তারপর আসছে হচ্ছে অস্ট্রিয়া, নেক্সট রাশিয়া। এরা আমরা দেখেছিলাম এই সমস্ত দেশগুলো একত্রিতভাবে নেপোলিয়নের পতনকে ডেকে আনে। এরা যখন দেখছে নেপোলিয়নের পতন হয়ে গেছে, তখন তারা ভাবছে যে আমাদের দেশে যাতে নেপোলিয়নের মতো বা ফ্রান্সের যে চিন্তা ভাবনা অলরেডি ছড়িয়ে গেছে, ফরাসি বিপ্লবের যে চিন্তা ভাবনা অলরেডি ইউরোপে নেপোলিয়নের হাত ধরে ছড়িয়ে পড়েছে, সেটা যেন আমাদের দেশেও না ছড়িয়ে পড়ে। আমরা যে শাসন করছি, এখানকার রাজারা ভাবছে আমরা যে শাসন করছি সেটা যেন কন্টিনিউ থাকে। তো এটা প্রথম কারণ এই বিরোধের সূত্রপাতের পিছনে। সেকেন্ড, আমরা নেক্সট যেটা টপিক পড়বো, ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলনের মাধ্যমে অ্যাকচুয়ালি আবার নেপোলিয়নের পতনের পরবর্তী সময় এই সমস্ত জায়গা সহ ফ্রান্সেও রাজতন্ত্র উত্থান লাভ করে। এই সমস্ত জায়গাতে তো অলরেডি ছিল, এই ফ্রান্সেও উত্থান লাভ করে। যে প্রাচীন বুর্ব রাজবংশ ছিল, তারা পুনরায় শাসন লাভ করে। এদের মনে, প্রত্যেকেরই মনে একটা ভয় ছিল যে যে কোনো সময় বিদ্রোহ হতে পারে, ফরাসি বিপ্লবের মতো, সেইটার বিরুদ্ধে তারা এবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। 3 নম্বর, রাশিয়ার যিনি জার ছিলেন এই সময়, জার বলতে রাশিয়ার রাজাকে জার বলা হয়, তিনি হচ্ছেন আলেকজান্ডার প্রথম। এই আলেকজান্ডার প্রথম ভয় পেয়ে যান। তিনি ভাবেন যে যদি বিপ্লব আসে, যদি বিদ্রোহ আসে, সেটাকে সামলানো, যেমন ফ্রান্সও সামলাতে পারেনি, আমরাও সামলাতে পারবো না। তো সেই জন্য তিনি একটা চুক্তি করেন, যেটার নাম হচ্ছে পবিত্র চুক্তি। এই চুক্তিটা হয় 1815 সালের 26 সেপ্টেম্বর 26। এই চুক্তিটার মাধ্যমে মেনলি যেটা ব্যবস্থা করা হয়, যাতে রাজতন্ত্র টিকে থাকতে পারে। আমরা ডিটেলস এখানে যাচ্ছি না, কারণ আমাদের ডিটেলস এখানে প্রশ্নে আসবে না। তো যতটা দরকার, শুধু পবিত্র চুক্তি কবে হয়েছিল সেটা মনে রাখো, 1815 সালের 26 সেপ্টেম্বর। চতুর্থ, অস্ট্রিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই সময়, তার নাম হচ্ছে মেটারনিক। এই মেটারনিক একটা ব্যবস্থা গ্রহণ করেন, যে ব্যবস্থার মাধ্যমে অস্ট্রিয়াতে যে রাজতন্ত্র, সেটাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়। অস্ট্রিয়ার এই সময় যিনি রুলার ছিলেন, রাজা ছিলেন, মেটারনিক তো ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু তার যিনি রাজা ছিলেন অ্যাকচুয়ালি, তার নাম ফ্রান্সিস প্রথম। তো মেটারনিক ব্যবস্থার মাধ্যমে সেটা চেষ্টা করা হয়। তো এইগুলো যখন হচ্ছে, অন্যদিকে পরিবর্তনমুখী যারা, তারা দেখছে যে রাজতন্ত্র টিকিয়ে রাখার একটা ব্যবস্থা করা হচ্ছে, তখন তারা কি করছে, বিদ্রোহ করছে। তো এই দুটোর মধ্যে সংঘাত অ্যাকচুয়ালি হয়। তো প্রথম হচ্ছে আমাদের জানতে হবে ভিয়েনা সম্মেলন সম্পর্কে। 1814 সালে এটা অস্ট্রিয়ার যে রাজধানী, আজও রাজধানী ভিয়েনা, সেখানে একটা সম্মেলন হয়।
এই সময় অলমোস্ট নেপোলিয়ানের পতন হয়ে গেছে, তাকে প্রথমবারের জন্য এলবা দ্বীপে করা হয়েছে, নির্বাসনে পাঠানো হয়েছে। তো সেই সময় অস্ট্রিয়ার রাজধানীতে একটা সমস্ত ইউরোপের অধিকাংশ যারা লিডার রয়েছে, রাজা রয়েছে, তারা সকলে একসাথে এসে বসে। এই সম্মেলনটা ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। তো এটাকে একটা আন্তর্জাতিক সম্মেলন বলা যেতেই পারে, কারণ অধিকাংশ যে সমস্ত দেশ তার প্রধানরা, রাজার যারা প্রতিনিধি, তারা এখানে এসে অংশগ্রহণ করছে। কিন্তু 1818 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে এটা এটা 1818 হবে না, 1814 হবে। 1814 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে এটা শুরু হয়েছিল। আর মাঝখানে আমরা দেখেছিলাম যে নেপোলিয়ান প্রত্যাবর্তন করেন, 100 দিনের জন্য শাসন করেন। সেই সময় এটা বন্ধ ছিল, তারপরে আবার তাকে নির্বাচিত করা হয়। 1815 খ্রিস্টাব্দে আবার এটা সম্মেলনটা শুরু হয়। যেরকম বললাম, ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধিরাই এখানে অংশগ্রহণ করে, তবে রোমের পোপ এখানে অংশগ্রহণ করেননি এবং তুরস্কের সুলতান এখানে অংশগ্রহণ করেনি, বা তার কোনো প্রতিনিধি এখানে ছিল না। কিন্তু মেন এই যে অধিবেশন, সেখানে বিশেষ সব থেকে বেশি ভূমিকা পালন করে 4টে দেশ: অস্ট্রিয়া, প্রাসিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড। কারণ এরাই অ্যাকচুয়ালি নেপোলিয়ানকে হারিয়েছে। বাকিরা তাদের সঙ্গে শক্তি জোটে ছিল, কিন্তু মেন যে শক্তি জোট সেটা এই 4জনকে নিয়েছিল। আমরা অলরেডি আগের দিন সেটা দেখে এসেছি। তো এরা এই সম্মেলনে সব থেকে বড় ভূমিকা পালন করে এবং এরাই মূলত চায়, কারণ এরাই সব থেকে শক্তিশালী, এখানকার রাজারাই এখন ইউরোপের সব থেকে শক্তিশালী রুলার। তো তারা চাইছে যে আমাদের যে শাসন সেটা যেন বজায় থাকে, সেটার এগেনস্টে যেন বিদ্রোহ না হয়। এবার প্রশ্ন আসবে যে হঠাৎ এরকম একটা এত বড় সম্মেলন তো শুরু করার কারণ কি ছিল? এটারও কারণ রয়েছে বেশ কিছু। প্রথম কারণ হচ্ছে নেপোলিয়ান স্বয়ং। নেপোলিয়ান যখন ইউরোপের অন্যান্য দেশে প্রভাব বিস্তার করেন, তখন আগেই বললাম যে তার সাথে সাথে তিনি ফরাসি বিপ্লবের আদর্শকে নিয়ে যান। নেপোলিয়ান যতই একজন রুলার, রাজা হোক না কেন, তার যে নেপোলিয়ান কোড নেপোলিয়ান সম্পর্কে আমরা আলোচনা করেছি, তার মধ্যে ফরাসি বিপ্লবের অনেক উপাদান ছিল। এবং ফরাসি বিপ্লবের বিভিন্ন উপাদান, ফরাসি বিপ্লবের কথা, এইগুলো যখন ইউরোপের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, তখন বেশ কিছু মানুষ সেই সমস্ত দেশেও পরিবর্তনশীল হয়ে ওঠে। তারা চায় যে এবার পরিবর্তন আমাদের এখানেও আসুক। রাজতন্ত্র যেরকম প্রাচীন রাজতন্ত্র চলছে, রাজা সর্বে সর্বা, তার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে, সেরাম যেন না থাকে। তো সেই সমস্তগুলো ছড়িয়ে পড়েছিল। এবার যখন নেপোলিয়ানের পতন হয়ে যায়, তখন এই সম্মেলনটা আয়োজন করার পেছনে প্রথম কারণ হচ্ছে নেপোলিয়ানের আগে যেরকম শাসন ব্যবস্থা এই সমস্ত দেশগুলোতে ছিল, তখন ফরাসি বিপ্লবের প্রভাব সেই দেশগুলোতে ছিল না, সেইটা যেন পুনরায় স্থাপন হয়, সেই রকম হয়, মানুষ যেন বিপ্লবী চিন্তা ভাবনা থেকে দূরে সরে। নেক্সট একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দেন এই ভিয়েনা সম্মেলনের যিনি সেক্রেটারি ছিলেন, এনার নাম হচ্ছে ফ্রেডরিক ভন জুনাৎস। এই নামটা ইম্পর্টেন্ট, নোট করবে। ফ্রেডরিক ভন জুনাৎস, ইনি ছিলেন ভিয়েনা সম্মেলনের সেক্রেটারি। তিনি বলছেন যে ভিয়েনা সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে, সমস্ত রাষ্ট্রগুলোই চাইছিল তাদের যে রাষ্ট্রের সীমা, সেই সীমানা বৃদ্ধি করা, কিভাবে সেটাকে আরো বৃদ্ধি করা যায়, এটা তাদের মেন উদ্দেশ্য ছিল। এটা ফ্রেডরিক ভন জোনাসের নিজস্ব স্টেটমেন্ট ছিল। এবং 3 নম্বর আরেকটা স্টেটমেন্ট আমাদের একটু জানতে হবে, যেটা বলছেন ঐতিহাসিক কেটলবি। তিনি বলছেন যে ফরাসি বিপ্লবের থেকে একটা কনসেপ্ট ইউরোপের মানুষ নিয়েছিল, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, জাতীয়তাবাদ, রাষ্ট্র, সামাজিক চেতনা, এই যে জিনিসগুলো বৃদ্ধি পেয়েছিল, সেইগুলোকে দমন করা, সেইগুলোকে ধ্বংস করে দেওয়া মেন উদ্দেশ্য ছিল এই ভিয়েনা সম্মেলনের। তো যাই হোক, এইরকম ভাবে একটা সম্মেলন হয়। এখানে তো অনেক রকমের কথাবার্তা হয়, তার মধ্যে আমাদের মেনলি যেটা জানতে হবে যে 4টে দেশের মেন যে 4টে দেশ, তার নেতারা, বিশেষত 3জন, অস্ট্রিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক, রাশিয়ার যার যিনি ছিলেন এই সময় প্রথম আলেকজান্ডার, এবং ইংল্যান্ডের হচ্ছে ক্যাসালারি, এরা 3জন দেখছে, বা বলতে পারো এই 4টে দেশ তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য 3টে নীতি গ্রহণ করে। কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যেতে পারে এবং কিভাবে ইউরোপে রাজতন্ত্র পুনরায় বজায় থাকতে পারে, সেই সমস্ত এই করার জন্য 3টে নীতি গ্রহণ করেন। একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি, সেকেন্ড হচ্ছে ক্ষতিপূরণ নীতি, থার্ড হচ্ছে শক্তি সাম্য নীতি। ফার্স্ট অফ অল, এই ন্যায্য অধিকার নীতির ব্যাপারটা কি? ন্যায্য অধিকার নীতি আর কিছুই নয়। ন্যায্য অধিকার নীতির মাধ্যমে বলা হয়, নেপোলিয়ান যখন
আক্রমণ করেন ইউরোপের বিভিন্ন দেশে, তার ফলে সেই সমস্ত দেশে যে সমস্ত রাজবংশগুলো ছিল সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের শাসন চলে যায়। তো ন্যায্য অধিকার নীতির মাধ্যমে বলা হচ্ছে যে নেপোলিয়ানের আক্রমণের আগে বা বিপ্লবের আগে যে সমস্ত রাজবংশগুলো প্রতিষ্ঠিত ছিল ইউরোপের বিভিন্ন দেশে, সেইগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফ্রান্সে নেপোলিয়ানের আগে হয়েছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের আগে থেকে যে রাজবংশ শাসন করতো, বুর্বো রাজবংশ, তাদের রাজাদেরকে হত্যা করা হয়, তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এই সমস্ত হয়েছিল ফ্রান্সে। কিন্তু এই সময় বুর্বো রাজবংশকে নেপোলিয়ানের পতনের পর পুনরায় প্রতিষ্ঠা করা হয়। এরকম বিভিন্ন জায়গাতে যারা রাজবংশগুলো ছিল তাদের প্রত্যেককে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়। সেটাই হচ্ছে ন্যায্য অধিকার নীতি। নেক্সট হচ্ছে ক্ষতিপূরণ। এটা ভুল প্রিন্টিং মিস্টেক হয়েছে। নেক্সট হচ্ছে ক্ষতিপূরণ নীতি। ক্ষতিপূরণ নীতিতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে নেপোলিয়ান, এখানে প্রত্যেকটাই নেপোলিয়ানের কারণে, নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধ করার ফলে ইউরোপের বিভিন্ন দেশের অনেক ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। তো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? ইউরোপের যে সমস্ত জায়গাগুলো বাকি থেকে গেছে সেই সমস্ত জায়গাগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, বা ইউরোপের বাইরে যদি কোনো জায়গা থাকে সেইটা দেওয়া হবে। ধরো যেমন উদাহরণ বা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাসিয়া, এই প্রত্যেকটা দেশ, নেদারল্যান্ড, সুইডেন, প্রত্যেকেরই ক্ষতি হয়েছিল। তারা ইউরোপের বাইরেও বিভিন্ন যে কলোনি ছিল সেই সমস্ত জায়গার কিছুটা অংশ তারা পায়, যাতে সেখান থেকে তারা ক্ষতিপূরণ করতে পারে, যে ক্ষতিটা তাদের হয়েছে সেটা পূরণ করতে পারে। তো এই হচ্ছে ক্ষতিপূরণ নীতি। নেক্সট হচ্ছে শক্তি সাম্য নীতি। এটা কি? এটা নেওয়া হয় ফ্রান্সের বিরুদ্ধে। নেপোলিয়ানের উত্থান বা এই ফরাসি বিপ্লব এগুলো কোত্থেকে আসছে? ফ্রান্স থেকে আসছে। তো ভবিষ্যতে যাতে এরকম না হয়, ভবিষ্যতে ফ্রান্স থেকে আবার একজন না উঠে আসে, সেইটার চেষ্টা করা হয়। এখানে এইটাই হচ্ছে মেন ব্যাপার শক্তি সাম্য নীতির। আর ক্ষতিপূরণ নীতির মাধ্যমে সবার মধ্যে সম্পদ এমন ভাবে ভাগ করা হয় যাতে সবাই সমান শক্তিশালী হয়, কোনো দেশ অন্য দেশের থেকে বেশি শক্তিশালী না হয়। তাহলে কি হবে? আবার একটা ফ্রান্সের নেপোলিয়ানের মতো আবার কেউ উঠে আসবে বেশি পাওয়ারফুল হয়ে, সে এবার দখল করবে। সেই জিনিসটা যাতে না হয়, প্রত্যেকের মধ্যে সমানভাবে সম্পদ ভাগ করা হয়। তো এইগুলো এখানে করা হয় তিনটে নীতির মাধ্যমে। নেক্সট হচ্ছে ভিয়েনা সম্মেলন কি সফল ছিল? ভিয়েনা সম্মেলন যে জিনিসটা চেয়েছিল তার যথেষ্ট, সেই ক্ষেত্রে তারা যথেষ্ট সফল। প্রথম কথা, ফরাসি বিপ্লব বা নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধ, এই সমস্ত কারণে ইউরোপে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, রাজনৈতিক অস্থিরতা। অবশ্যই যখন যুদ্ধ হবে সেটা তৈরি হবেই। তো ভিয়েনা সম্মেলনের মেন উদ্দেশ্য ছিল এই সমস্ত বন্ধ করে আবার পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই জিনিসটা এখানে সেই সমস্যার সমাধান হয়, অবশ্যই হয়। অন্তত 50 বছরের জন্য হয়, তারপরে আবার চেঞ্জ আসবে, বিপ্লব হবে, সেটা আলাদা কথা, কিন্তু বাট হয়, আপাতভাবে সেই সমস্যার সমাধান হয়। সেকেন্ড হচ্ছে, এখানে মেন যে উদ্দেশ্য ছিল রাজতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করা, যে সমস্ত কথা উঠে আসছে গণতন্ত্র ইত্যাদিকে দমন করা, সেইটা এখানে প্রতিষ্ঠা হয়, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়। কিন্তু তার ফলে আবার একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, রাজতন্ত্র বনাম জাতীয়তাবাদ। নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করব। তো রাজতন্ত্র বনাম জাতীয়তাবাদ এখান থেকেই শুরু হচ্ছে। নেক্সট, ভিয়েনা সম্মেলনের ফলে রাজতন্ত্র আলটিমেটলি প্রতিষ্ঠা হয় পুনরায়, যেটা বললাম 30 বা 50 বছর অব্দি হলেও প্রতিষ্ঠা হয়েছিল, এবং তার সময় ইউরোপে একটা শান্তির কাল বজায় থাকে। প্রথম মানুষ ঠিক আছে, চলছে, কিন্তু পরে আবার 50 বছর, 30 থেকে 40 বছর পরে আবার শুরু হবে বিপ্লব। কিন্তু এই সময় যে শান্তির পরিবেশ তৈরি হয়, সেই সময় ইউরোপে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি ইত্যাদির উন্নতি ঘটে। আর ফাইনালি এই সম্মেলনের মাধ্যমে পরবর্তীকালে জাতিসংঘ প্রতিষ্ঠার একটা বীজ তৈরি হয়। ফাইনালি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মেটারনিক ব্যবস্থা। এই মেটারনিক কে ছিলেন? এই মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। এনার পুরো নাম ছিল ক্লিমেন্ট ভন মেটারনিক, এবং ইনি যে ব্যবস্থাটা করেন সেটাকেই মেটারনিক ব্যবস্থা বলা হয়। এবার এই মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? প্রথম কথা, মেটারনিক একদম পিওর বিপ্লব বিরোধী। তিনি চেয়েছিলেন যেন অস্ট্রিয়াতে কোনো রকম বিপ্লব বা বিদ্রোহ না হয়। শুধু তাই নয়, অন্য কোনো দেশে যদি বিদ্রোহ হয় সেটাও যেন অস্ট্রিয়াকে ক্ষতি না করতে পারে। মেনলি তার উদ্দেশ্য ছিল অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা করা বা অস্ট্রিয়াকে শক্তিশালী করা। এবার অস্ট্রিয়াকে শক্তিশালী করলেই তো হবে না, অস্ট্রিয়া শক্তিশালী কিন্তু আশেপাশে সমস্ত জায়গাতে বিদ্রোহ হচ্ছে, বিপ্লব হচ্ছে, সেখান থেকে আক্রমণ আসছে, সেটা হলেও প্রবলেম হয়ে যাবে। সেই জন্য মেটারনিক ব্যবস্থার সেকেন্ড অবজেক্টিভ বা উদ্দেশ্য ছিল আশেপাশে বা ইউরোপে যেন শান্তি বজায় থাকে, যেন পুনরায় ফরাসি বিপ্লবের মতো কিছু ঘটনা না ঘটে, পুনরায় নেপোলিয়ানের মতো কেউ যেন না উঠে আসে, সমস্ত ব্যবস্থা করা।
আলটিমেট লক্ষ্য হচ্ছে অস্ট্রিয়াকে বাঁচানো, অস্ট্রিয়াকে শান্তিতে রাখা, বা অস্ট্রিয়ার যে রাজতন্ত্র সেটাকে বজায় রাখা। এর জন্য তিনি যেমন নিজের দেশে অস্ট্রিয়াতে যে সমস্ত জাতীয়তাবাদী চিন্তা ভাবনা উঠে আসছিল সেগুলোকে বন্ধ করার চেষ্টা করেন, তেমনি ভাবে অস্ট্রিয়ার বাইরে অন্যান্য কোনো দেশে যদি এরকম চিন্তা ভাবনা উঠে আসতে শুরু করে সেইগুলোকেও তিনি দমন করার চেষ্টা করেন। আর এই জাতীয়তাবাদী চিন্তা ভাবনা সব থেকে বেশি কোথা থেকে উঠে আসতে পারে? শিক্ষিত শ্রেণীর কাছ থেকে, যুবকদের কাছ থেকে, তারা একটু বেশি পরিবর্তন বিরোধী হয়। তো সেইগুলো হতো মেনলি যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা এই সমস্ত জায়গাতে, সেই সমস্ত জায়গাতে তিনি দমন নীতি গ্রহণ করেন, বিদেশে হস্তক্ষেপ নীতি গ্রহণ করেন, বাইরের দেশের যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেই সমস্তগুলোতে তিনি দমন করেন। তো এইরকম ভাবে তিনি যে জাতীয়তাবাদী চিন্তা সেটাকে দমন করতে চেয়েছিলেন। তো মেটার্নিক ব্যবস্থার মেন উদ্দেশ্য হচ্ছে অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করা এবং অস্ট্রিয়ার স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ইউরোপকে নিয়ন্ত্রণ করা, বা ইউরোপের তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, জার্মানি, ইটালি, বালকান অঞ্চল, এই সমস্ত জায়গাতে যাতে গণতান্ত্রিক জাতীয়তাবাদী আন্দোলন না হয় সেটা চেষ্টা করা। এর জন্য তিনি এই ব্যবস্থা গ্রহণ করেন। যেমন তিনি জার্মানিতে কার্লসবার্গ বলে একটা ডিক্রি ব্যাপারটা কি, একটা আদেশকে ডিক্রি বলা হয়। কার্লসবার্গ ডিক্রি জারি করেন 1819 খ্রিস্টাব্দে। এটা ইম্পর্টেন্ট। এখানে বলা হয়, এই ডিক্রির মাধ্যমে বলা হয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে, জার্মানির যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কোনো ছাত্র সংগঠন তৈরি করা যাবে না, কারণ সেখান থেকেই বিপ্লব উঠে আসতে পারে। তো ছাত্র সংগঠন তৈরি করা যাবে না। সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে খর্ব করেন। তো এরকম করেন। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়। সেই সময় তিনি ইটালির যে এই জুলাই বিপ্লব সেটাকে দমন করেন। এখানে একটা গণবিদ্রোহ হয়, এটা দমন করেন। গ্রিসের স্বাধীনতা আন্দোলন শুরু হলে সেটার বিরোধিতা করেন। মেন উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত যাতে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আবার ফ্রান্সের মতো উঠে না আসে। এবার এনার যে এই ব্যবস্থা সেটার ফলাফল বা সেটা কি আদৌ সফল ছিল? হ্যাঁ, এগেন বললাম যেটা 30-40 বছর অব্দি এই সমস্ত কিছু চলে, কিন্তু তারপরে আলটিমেটলি ইউরোপে পরিবর্তনশীল চিন্তা ভাবনা উঠে আসতে শুরু করে। যাই হোক, ভিয়েনা সম্মেলনে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, রাজতন্ত্রকে রক্ষা করা, রাজতন্ত্রকে বাঁচিয়ে রাখা, সেইটা এই ব্যবস্থার মাধ্যমে অনেকাংশে সফল হয়। তার যে চেষ্টা তার মাধ্যমে সফল হয়। নেক্সট হচ্ছে বাকি অঞ্চল, অস্ট্রিয়া ছাড়াও অন্যান্য অঞ্চলের সঙ্গে সংহতি স্থাপন, ওই সমস্ত জায়গাতে বিদ্রোহ দমন, এইগুলো মেটার্নিক ব্যবস্থার মাধ্যমে সফল হয়েছিল। আলটিমেটলি নেপোলিয়ানের পতনের পর কি হয়? নেপোলিয়ানের সময়ে যুদ্ধ বিগ্রহের কারণে অশান্তি ছিল, মানুষ চাইছিল শান্তি। মেটার্নিক ব্যবস্থার মাধ্যমে জনগণের এই শান্তিও পূরণ হয়েছিল। কারণ যদি আবার একটা নতুন বিপ্লব শুরু হয়, আবার একটা নতুন বিদ্রোহ শুরু হয়, এগেন একটা অশান্তির পরিবেশ তৈরি হবে ইউরোপের মানুষের মধ্যে। সেইটা মানে অনেক মানুষের কাছেই সেটা চাহিদা ছিল না। তো সেইটাও আপাতভাবে পূরণ হয়েছিল। তো 1815 থেকে 1848 এই পুরো সময়টাকে বলা হয় মেটার্নিক যুগ, কারণ এখানে এই মেটার্নিকের যে ব্যবস্থা সেটা খুব বড় প্রভাব বিস্তার করে। তো 1815 থেকে 1848 এই সময়টাকে মেটার্নিক যুগ বলা হয়। কিন্তু 1848 ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয় এবং এই বিপ্লবের মাধ্যমে এই ব্যবস্থা ব্যর্থ হয়ে যায়। এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করবো, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে নেক্সট টপিকে। তো এই ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবে। যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি তোমরা এখানে পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের। এছাড়াও যদি তোমাদের কিছু বলার থাকে মেসেজ করতে পারো টেলিগ্রাম গ্রুপে। ফেসবুকে তোমরা যদি থাকো ফেসবুক পেজটা ফলো করে নিও, সেখান থেকেও নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়াও ইউটিউবে অবশ্যই আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ক্লাসটা দেখার জন্য।